স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ভঙ্গুর হয়ে পড়েছে গাজার যুদ্ধবিরতি। চুক্তি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এরই মধ্যে ৮০ বারের মতো শর্ত ভেঙেছে দখলদাররা। এদিকে তেল আবিব বলছে নিজেদের সেনা নিহতের জেরেই চালানো হয়েছে হামলা। এরই মধ্যে হামাসকে নিরস্ত্র করতে উপসাগরীয় আরব দেশগুলোর সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। শান্তির বদলে রক্ত আর বারুদের গন্ধে আবারও ভারী হয়ে উঠছে গাজার আকাশ। যুদ্ধবিরতি চালুর পরও দখলদারদের হামলায় প্রাণহানি হয়েছে প্রায় ১০০ ফিলিস্তিনির। আহত হয়েছেন ২ শতাধিক। গাজার সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের উপর গুলি এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে হামাসের আক্রমণে তাদের ২ সেনা নিহত হওয়ার পরই পাল্টা হামলা চালানো হয়। তবে তারা আবারও যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার কথা জানিয়েছে। সেই সাথে বলেছে কোনো ধরনের উস্কানিতে দেয়া হবে কঠোর জবাব। এই জটিল পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, হামাসকে নিরস্ত্র করার মতো নিরাপত্তা ব্যবস্থা গাজায় নেই। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং এজন্য উপসাগরীয় দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তবে যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে বলে রোববার আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিবির আমিন, নিউজ 24। ভারত রুশ তেল আমদানি বন্ধ না করলে উচ্চ শুল্ক বহাল থাকবে, এমনকি এই শুল্ক হার আরও বাড়তে থাকবে। রোববার দিল্লিকে এমন সতর্ক বার্তায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দিল্লি ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে আরও ভাটা পড়বে বলেই মনে করা হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার তেল। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে অর্থায়ন করছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ভারতীয় পণ্যে যে ৫০% শুল্ক আরোপ করেছেন তার অর্ধেকেই রুশ তেল কেনার শাস্তি। তবে গেল সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন ভারত রুশ তেল কেনা বন্ধ করবে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেদিন ২ রাষ্ট্রনেতার মধ্যে ফোন আলাপের বিষয়ে তারা অবগত নন। এমন পরিস্থিতিতে ফের মোদী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের উপর বড় ধরনের শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের নয়া এই হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাই, বরাবরের মতো দেশের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে কেন্দ্রীয় সরকার। এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। এতে ভারত ও যুক্তরাষ্ট্রের চলমান তিক্ততা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভাটা পড়তে পারে ২ দেশের বাণিজ্যিক সম্পর্কেও। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার কাছ থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে রাশিয়া অনেক কম দামে তেল বিক্রি শুরু করে। সেই সুযোগ কাজে লাগিয়ে সমুদ্রপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত। আসমা তুলি, নিউজ 24। উৎসবের উজ্জ্বল আলোয় মেতে উঠেছে অযোধ্যা, আর ভারতের মানুষ উদযাপন করছেন দীপাবলির বার্তা, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। লক্ষ লক্ষ দীপাবলির প্রদীপ জ্বালানোর মাধ্যমে ভারতীয় শহর নতুন বিশ্ব রেকর্ড করেছে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহর আবারও গড়ল এক অসাধারণ বিশ্ব রেকর্ড। হিন্দুদের আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে রবিবার অযোধ্যায় জ্বালানো হয়েছে লক্ষ লক্ষ দীপাবলি প্রদীপ, যার সংখ্যা প্রায় ২৬ লক্ষ। রামের জন্মস্থান অযোধ্যায় তার ১৪ বছরের বনবাস শেষে প্রত্যাবর্তন উদযাপন করতে এই আয়োজনে অংশ নেন হাজার হাজার স্বেচ্ছাসেবক। তারা সরিয়ু নদীর তীরে একযোগে জ্বালান ঐতিহ্যবাহী তেলের প্রদীপ, যা মুহূর্তেই আলোকিত করে তোলে গোটা শহরকে। এই বর্ণিল প্রদর্শনী গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বৃহত্তম তেলের প্রদীপ প্রদর্শন হিসেবে। 26,17,215 दियों का प्रदर्शनी हुआ, जो सबसे बड़ा प्रदर्शनी था दुनिया का, जिसको हमने
3 तरीके से कैलकुलेट किया और फाइनल रिजल्ट लाए और उसको सर्टिफाई किया है गिनीज वर्ल्ड रिकॉर्ड्स में। গেল বছর অযোধ্যায় জ্বালানো হয়েছিল 25,10,000 প্রদীপ, আর এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে নতুন এই মাইল ফলক। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের রাজধানী নয়াদিল্লি বর্তমানে ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন। প্রায় 3 কোটি মানুষের এই মহানগরীতে শীতকালে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে এখানকার বায়ু দূষণ 16 গুণ বেশি। ফসলের খড় পোড়ানো, কলকারখানা ও ভারী যানবাহনের ধোঁয়া মিলে এক প্রাণঘাতী পরিবেশ ভারতের রাজধানী নয়াদিল্লির। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে গত কয়েকদিনের অবিরাম আতশবাজি সোমবার রাতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। দীপাবলি উৎসবে ব্যাপকভাবে আতশবাজি দূষণের মাত্রা আরও বাড়িয়ে তোলে। যদিও সুপ্রিম কোর্ট অক্টোবরে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দিয়েছিল, যা তুলনামূলকভাবে কম ক্ষতিকর, তবুও নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষা করা হয়েছে। जैसे बहुत कुछ आप जो पोल्यूटेड एयर है उसको लेते हो अंदर। आजकल के लोग हैं जो पटाखे दिवाली को पटाखे से सेलिब्रेट करते हैं। নয়াদিল্লির বায়ু দূষণের একটি দীর্ঘস্থায়ী পরিবেশগত সংকট, যা স্থানীয় ও আঞ্চলিক উৎসের মিলিত প্রভাবে তৈরি হচ্ছে। সরকারি উদ্যোগ, আইনগত নিষেধাজ্ঞা ও সামাজিক সচেতনতা সত্ত্বেও বাস্তব প্রয়োগের ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শহরের কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে ডিজেল জেনারেটরের ব্যবহার কমাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ। আর এই মাসে প্রথমবারের মতো দিল্লির আকাশে বিমান দিয়ে ক্লাউড সিডিং এর পরীক্ষা চালানো হবে। এই পদ্ধতিতে মেঘে লবণ বা অন্যান্য রাসায়নিক ছুড়ে বৃষ্টি ঘটানোর চেষ্টা করা হয়, যাতে বাতাস পরিষ্কার হয়। জাতিসংঘের শিশু সংস্থা সতর্ক করে বলেছে, দূষিত বাতাসের কারণে শিশুরা তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। গত বছর দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথের একটি গবেষণায় বলা হয়, 2009 থেকে 2019 সালের মধ্যে ভারতের বায়ু দূষণজনিত কারণে 38 লাখ মানুষের মৃত্যু হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন মধ্যপন্থী রদ্রিগো পাজ। নির্বাচনে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী জর্জ কিরোগাকে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় 2 দশকের বামপন্থী শাসনের অবসান হলো। নির্বাচনী ফলাফলে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সিনেটর পাজ 54.5% ভোট পেয়েছেন, আর কিরোগার ঝুলিতে গেছে 45.5% ভোট। তবে দেশটির পার্লামেন্টে পাজের দলের সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই কার্যকরভাবে দেশ শাসনের জন্য তাকে জোট গঠন করতে হবে। আগামী 8 নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন পাজ। এদিকে এমন জয়ে উচ্ছ্বাসে মাতেন রদ্রিগো পাজের সমর্থকরা। তাদের আশায় বলিভিয়ায় পরিবর্তন আনবেন নয়া প্রেসিডেন্ট। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে বিমানবন্দরের 2 কর্মীর মৃত্যু হয়েছে। দুবাই থেকে আসা এমিরেটসের বোয়িং 747 বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় বিমানে 4 জন ক্রু অক্ষত থাকলেও রানওয়েতে কর্মরত 2 কর্মী সাগরে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোনার দর বিশ্ববাজারে বাড়ছে, রূপার দামও। দক্ষিণ কোরিয়ায় প্রতি গ্রাম রূপার দাম 2467 ইয়েনে পৌঁছেছে। দেশটিতে এই ধাতুটির আশাতীত চাহিদা বাড়ায় রূপার দাম রেকর্ড উচ্চতায় অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ভূ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের আগ্রহ এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমায় বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। দক্ষিণ কোরিয়াতেও এর ব্যতিক্রম নয়। তবে দক্ষিণ কোরিয়ায় সোনার চেয়েও রূপার চাহিদা বেশি। শৌখিন নরনারীদের কাছে ক্রমে এর চাহিদা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বার ও স্মারক প্লেটের মতো রূপালী পণ্যের চাহিদা। ফলে বাড়ছে ধাতুটির দাম। 17 সেপ্টেম্বর দেশটিতে প্রতি গ্রাম রূপার বিক্রি হয়েছে 2467 ইয়েনে, মার্কিন মুদ্রায় যা $1.9। দেশটির বৃহৎ মূল্যবান ধাতু ব্যবসার কেন্দ্র সিউলের জমনু জেলায় ক্রমশ বাড়ছে রূপার ব্যবসা। চলতি অক্টোবরে ব্যবসায়ীরা 2 টন রূপার বারের অর্ডার পেয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় 10 গুণ বেশি।
এতে অনেক বিনিয়োগকারী সোনা থেকে রূপায় বিনিয়োগে মনোযোগ দিচ্ছেন। এমনকি ক্রমবর্ধমান এই চাহিদা সরবরাহের উপরও চাপ সৃষ্টি করেছে। মজুদ কমে যাওয়ায় এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এবং মূল্যবান ধাতু প্ল্যাটফর্ম রূপার বার বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছে। আসমাতুলি, নিউজ 24। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি 4.8% নেমে আসতে পারে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বিশ্লেষকদের মতে আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট এবং বাণিজ্য উত্তেজনার কারণেই মূলত অভ্যন্তরীণ চাহিদা কমে প্রবৃদ্ধির গতি মন্থর হয়েছে। শুধু তাই নয়, সেপ্টেম্বরের পরিসংখ্যানে শিল্প উৎপাদন ও খুচরা বিক্রির গতিও কমার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতিকে গতিশীল করতে বেইজিং নতুন কোনো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে পারে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে জুলাই বিপ্লবের পর মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠা ও সংস্কার শুরুর মতো পদক্ষেপকে স্বাগত জানানো হয়। তবে নিরাপত্তা খাতের কাঠামোগত সংস্কার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাগুলো। একই সাথে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে 12টি সুপারিশ তুলে ধরেছে তারা। এর মধ্যে আছে গত 15 বছরে গুম খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের বিচার, র্যাব বিলুপ্ত করে নিরাপত্তা খাত সংস্কার, দমনমূলক আইন বাতিল এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। স্পেনের মাদ্রিদে আবারও ফিরেছে ঐতিহ্যবাহী ভেড়া পারাপারের উৎসব ক্রাসু মানসিয়া। ব্লুটং রোগের কারণে গত বছর বন্ধ থাকার পর এবছর হাজার হাজার ভেড়া আর মেষপালকদের পদচারণায় মুখরিত হয়েছে শহরের রাজপথ। প্রাচীন প্রথা আর আধুনিক শহরের এই বিরল মেলবন্ধন দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। শহরবাসীর জন্য এ যেন এক ভিন্নধর্মী অভিজ্ঞতাও। মাদ্রিদের চেনা ব্যস্ত পথ যেন এক টুকরো সবুজ গ্রাম। গাড়ির হর্নের বদলে কানে আসছে হাজারো ভেড়ার ডাক। কংক্রিটের রাস্তায় পশমের এই নরম স্রোত মুহূর্তেই মন ভালো করে দিচ্ছে শহরবাসীর। শতবর্ষী ত্রাসুমানসিয়া উৎসবকে ঘিরে এ এক অন্যরকম মাদ্রিদ। এই উৎসব কেবলই এক বর্ণিল শোভাযাত্রা নয়, বরং স্পেনের প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক দারুণ প্রয়াস। এটি শহরকে মনে করিয়ে দেয় তার গ্রামীণ শেকড়ের কথা। যে প্রাচীন পথগুলি দিয়ে আগে পশুপালকরা পারাপার করত, সেগুলি আজ মাদ্রিদের ভেতরে। এটি একটি চমৎকার উৎসব। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মাদ্রিদবাসী একদিনের জন্য যেন ফিরে পান তার প্রাণ। শহরের বুকে গ্রামের এই ছোঁয়া উপভোগ করতে তাই রাস্তার দুপাশে ছিল উৎসুক মানুষের ভিড়। তাদের চোখে মুখে ছিল আনন্দ আর অবাক হওয়ার এক মিশ্র অনুভূতি। নিবিড় আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।